সুপ্রিয় শিক্ষার্থীরা, রানীদয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে দশম শ্রেণী পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় গতি বিষয়ক সমীকরণগুলো। ইতিমধ্যে আমি গতির বিভিন্ন সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই গতির সমীকরণগুলো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলো কি হবে, সেই সমীকরণগুলো আমরা পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলোকে আমরা রূপান্তরিত করব। পরন্ত বস্তু সম্পর্কে একটু ধারণা দিই, অর্থাৎ কোনো বস্তু যদি উপর থেকে মুক্তভাবে পড়ে, সেখানে ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কাজ করে, অর্থাৎ পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। এবং অভিকর্ষ বলের প্রভাবে প্রতি সেকেন্ডে বস্তুর যে ত্বরণের সৃষ্টি হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি, প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি হয়, যেটাকে বলা হয় অভিকর্ষ বলের প্রভাবে ত্বরণ সৃষ্টি হলে সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এই ক্ষেত্রে গতির সমীকরণ এর মধ্যে যে ত্বরণ আমরা অ্যাসিলারেশন এ দিয়েছি, সেই অ্যাসিলারেশন এর ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে যখন আমরা এটাকে পরন্ত বস্তুর সূত্রে রূপায়িত করব, তখন সেটা হবে অভিকর্ষজ ত্বরণ, গ্রেভিটেশনাল গ্রেভিটি এর পরিবর্তে জি হবে। আর গতির সমীকরণে আমরা যেটা এস দূরত্ব অতিক্রম করে সরণ, যেটা দূরত্ব, সেটা যখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে সেটা উচ্চতা হিসাবে বিবেচিত হবে। উচ্চতা ইংরেজি হাইট, হাইটের এইচ, অর্থাৎ এস এর পরিবর্তে এইচ হবে। আরেকটা হচ্ছে যখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ প্রয়োগ করবো, ওই গতি সমীকরণগুলো, যেহেতু নিক্ষিপ্ত হচ্ছে কি নিচের থেকে কোনো একটা বস্তু উপরে উঠানো, উপরে নিক্ষেপ করা, তো আমরা জানি অভিকর্ষ বল হচ্ছে প্রত্যেক বস্তু তার কেন্দ্রের দিকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে আকর্ষণ করে। এখন কোনো বস্তুকে যদি নিচের থেকে উপরে উঠানো হয়, তাহলে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়, তখন আমরা এটাকে নিক্ষিপ্ত বস্তু বলি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়, তখন সেটা চিহ্নটা মাইনাস হয়ে যায়। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা যেহেতু অভিকর্ষ বলের পক্ষে কাজ করে, তখন সেটা প্লাস চিহ্ন হয়। তা আমরা এই আলোচনাগুলো মুখে না বলে আমরা এখন এগুলো সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। একটু দেখো সবাই, গতির সমীকরণ যেগুলো আগে আলোচনা হয়েছে, আমরা এই গতির সমীকরণগুলো লিখব। প্রথমে গতির সমীকরণ। গতির সমীকরণ আমরা তিনটা সূত্র পেয়েছি। একটা হচ্ছে ত্বরণের সূত্র B = U + AT, 2 S = UT + half AT², 3 B² = U² + twice S। এই সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন করা হবে এবং এইগুলোর মাত্রা সমীকরণের সাথে সত্যতা যাচাই ইতিমধ্যে আমরা এই পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এবং প্রত্যেকটা রাশির পরিচিতি, মাত্রা, একক সবকিছু আমরা আলোচনা করেছি। তোমরা এগুলো সম্পর্কে অবগত হয়েছ। এখানে তবুও আমি বলছি, এখানে বিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, টাইম। পদার্থবিজ্ঞানের এটা আমি আগে বলেছি, প্রত্যেকটা রাশির ইংরেজি নামের প্রথম অক্ষর ওই রাশির প্রতীক। যেমন বেগ ভি, বেগ ইংরেজি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির ভি। এ হচ্ছে অ্যাসিলারেশন, ত্বরণ, ত্বরণের এ। টিটা হচ্ছে টাইম, টাইমের টি মানে সময়। এখন এই গতি সমীকরণগুলোকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এই সমীকরণগুলোকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার সমীকরণগুলো কি আকার ধারণ করে, এইগুলো শিখলে আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, বা এগুলো এই সূত্রগুলো বিভিন্ন রূপান্তরকরণের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে যে বিভিন্ন সমস্যা, গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যার মধ্যে এই সূত্রগুলো যেহেতু প্রয়োগ করতে হবে, কাজে আমরা গাণিতিক সূত্র
তখনই প্রয়োগ করতে পারবো, গাণিতিক সমস্যাগুলো তখনই করতে পারবো যখন আমরা গাণিতিক সূত্র এবং ওই সূত্রের বিভিন্ন রাশি সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে। তাহলে এই 1 নম্বর সূত্রকে যখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখব তখন v u প্লাস ওই এর পরিবর্তে ত্বরণের পরিবর্তে এটা অভিকর্ষজ ত্বরণ g * t। 2 দ্বিতীয় আছে s = ut + half at²। এখন s এর পরিবর্তে আমরা h লিখব, যেহেতু এটা উপর থেকে নিচে পড়ে, তাহলে h = ut + half gt²। অর্থাৎ এখানে ত্বরণের ক্ষেত্রে গতি সমীকরণের ত্বরণ অ্যাসিলারেশনে এখন এটা হবে, যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ে, এটা অভিকর্ষজ ত্বরণ, যেটা আমি বলেছি আগে, উপর থেকে নিচে পড়লে যে কোনো বস্তু এটাকে বলা হয় পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের ইংরেজি হচ্ছে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটি, এই জন্য আমরা এটাকে জি দ্বারা সূচিত করি। আর যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে, কাজে এটা হচ্ছে উচ্চতা h। 3 এই আমাদের গতি সমীকরণ 3 নম্বর আছে v² = a² + 2s। এটা হবে v² = u² প্লাস 2g এর পরিবর্তে g আর s এর পরিবর্তে h। এখানে চিহ্ন গতি সমীকরণে প্লাস চিহ্ন আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে, যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের অনুকূলে। এবার এই একই সূত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ কোন বস্তুকে যদি নিচের থেকে উপরে নিক্ষেপ করা হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলো কি আকার ধারণ করে দেখো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v = u - gt। এটা শিক্ষার্থীরা একটা রাখবে, এটা আমি আগে বলেছি, সেটা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু মানে নিচের থেকে উপরে কোন একটা বস্তু নিক্ষেপ করলে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, যার কারণে এটা মাইনাস চিহ্ন হবে। সূত্রটা সব সূত্রগুলোর ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে। 2 নাম্বার আছে h = ut - half gt²। 3 নাম্বার b² = u² - 2gs। তাহলে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর পার্থক্য হচ্ছে, সব সূত্র প্রায় একই, শুধু চিহ্নের পার্থক্য। পরন্ত বস্তুর ক্ষেত্রে সবগুলো প্লাস চিহ্ন, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবগুলো মাইনাস চিহ্ন। এই রাশিগুলোর প্রত্যেকটা রাশি সম্পর্কে তোমরা আগে জেনেছো, আমি আগে আলোচনা করেছি। এখানে আমি আবার এটা প্রত্যেকটা রাশি পরিচয় দিচ্ছি। এখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, শুরুতে আদি বেগ, আর এ হচ্ছে ত্বরণ অ্যাসিলারেশন, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এস হচ্ছে সরণ অথবা দূরত্ব, এইচ হচ্ছে উচ্চতা, আর টি হচ্ছে সময়, টাইম। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করবে, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে দুঃখিত, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ u এর মান 0। এই পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু পরন্ত বস্তু আমাদের এই আদি বেগ এখানে লিখব, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ u = 0। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে
নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ v equal to 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ u এর মান 0 এই কারণ মনে করো একটা আম কাঁচা অবস্থায় এটা গাছের ঝুলে থাকে, তাহলে এটা তার আদি বেগ, এটা অনেক উপরে আছে, অনেক গাছের অনেক উপরে, এটা গাছে আম যখন ধরে তখন কাঁচা অবস্থায় এটা গাছের সাথে বৃক্ষের সাথে আটকা থাকে, তখন সেক্ষেত্রে আদি বেগ 0। আর যখন নিক্ষিপ্ত কোন একটা বস্তু আমরা নিচের থেকে উপরে নিক্ষেপ করি, সর্বোচ্চ উচ্চতায় যখন এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন একটু করে থেমে আবার নিচে পড়ে। তো এই জন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ v equal to 0, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু এটা পড়ে নাই এখনো, বিদ্যুৎচ্যুত হলে তখন এটা বেগ প্রাপ্ত হয়। এটা গাছের মধ্যে ওই যে ফল আমের কথা বলছিলাম, সে আমের যখন এটা বোর্ডার সাথে সংযুক্ত থাকে তখন এটা স্থির থাকে, সেজন্য পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ u এর মান 0 আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ v এর মান 0। এই ধারণাটা আমাদের গাণিতিক সমস্যা যখন আমরা চর্চা করবো তখন এই ধারণাগুলো তোমাদের বেশি কাজ দেবে। অর্থাৎ তোমরা ভালোভাবে 80% গাণিতিক সমস্যার সমাধান এখানে হয়ে গেছে। তোমরা ভালোভাবে এই সূত্রগুলো এবং বিভিন্ন রাশি পরিস্থিতি ভালোভাবে বাসায় একটু পড়বে। যারা ভালোভাবে পড়বে তাদের গাণিতিক সমস্যা করতে আর কোনো সমস্যা হবে না তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আগামীকাল এই সূত্রগুলোর উপর গাণিতিক সমস্যা করে ফেলবে। আমরা আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা শেষ। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় বল তৃতীয় অধ্যায়ে বল নিয়ে আলোচনা করব। বলের প্রকৃতি, বলের বিভিন্ন প্রকার বল, নিউটনের গতিসূত্র 3টি আছে, গতিসূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যেহেতু এগুলো আগেও পড়েছো, তোমরা একটু ভালো করে পড়ে নিও, তাহলে বুঝতে তোমাদের আর সুবিধা হবে। তো আগামীকাল আবার দেখা হবে। তত পর্যন্ত তোমরা সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।